আপনার আপনি নিশ্চয়ই মনে আছে যে মানে গতকাল আইএসপিআর থেকে যে 625 জন আটক ছিলেন তাদের যে তালিকা প্রকাশ করা হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন। সেখানে সাবেক দুজন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং এনায়েতুর রহিম তখন তারা দায়িত্বে ছিলেন। তারা সেখানে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। তাদের নাম দুজনের নামই এখানে আছে। তাহলে তারা কাদের কাছে শপথ নিলেন, কারাই বা তাদেরকে রেফারেন্স দিল? তারা যদি সেখানে থাকেন, আশ্রয় নেন, তাহলে এই এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে কারা রেফারেন্স দিল? দেখুন, মহসিন রশিদ মহোদয় শুধু নন, আরো যে সোশ্যাল মিডিয়ামে কথাগুলো ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে রীতিমতো ক্রিমিনাল অফেন্স সংগঠিত হয়েছে। আপনার সই স্বাক্ষর জাল করবার ঘটনা ঘটেছে এবং এটি কোনোভাবেই আপনার নৈতিক অবস্থান আর অবশিষ্ট রাখেনি। এবং এটি যদি লার্নেড অ্যাডভোকেট মহসিন রশিদ আপনার পঠোদ্ধার করতে পারেন, পরিস্থিতি একটি যৌক্তিক সমাধান খুঁজে বের করতে পারেন, তাহলে কিন্তু পুরো ফাসাদটি ভেঙে পড়বে। যদি ধরা পড়ে, মানে একটা কথা আছে বাংলায়, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি ধরা না পড়ো, এখন যদি ধরা পড়ে যায় তখন কিন্তু মুকলে কুবার আর কোন জায়গা খুঁজে পাওয়া যাবে। ধরা পড়বে কিভাবে? তারা তো আগেই সবাইকে ওই পদগুলো থেকে পদত্যাগ করিয়েছে, দিয়েছে, কিন্তু ওই যে আপনার আইএসপিআর এর যে ক্লুটা পাওয়া যাচ্ছে, মাননীয় সাবেক প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি দুইজন তো ক্যান্টনমেন্টে আশ্রয় ছিলেন, প্রাণ ভয়ে সেখানে অবস্থান করছিলেন। তারা কিভাবে স্বাক্ষর করলেন? তাদের স্বাক্ষর তো দেখিয়ে দেয়া আছে। রাইট, তাদের স্বাক্ষর জাল হয়েছে কিনা দেখুন। 6 মাস আগে জাল হয়েছে অথবা বেমালুম ক্রিমিনালিটির আশ্রয় নেওয়া হয়েছে। রাইট, এরকম একটা রিট কিন্তু হচ্ছে। আমি যখন ওই রিটকারী আইনজীবী, আপনি যে মহসিনের কথা বলছিলেন, অ্যাডভোকেট মহসিন, ওনার বক্তব্য একটু শুনে আসি। খুব স্পষ্টতই উনি হাজির হয়েছিলাম এবং বলেছিলাম যে আমি একটি নোটিশ দিয়েছি। এই নোটিশে আমি সরকারকে এবং রেজিস্ট্রারকে বলেছি যে 106 রেফারেন্স, যে রেফারেন্সে দেখিয়ে ওথ নিয়েছে সরকার, এইটা আমি চাই, আমাকে আপনি দেবেন। এবং এই নোটিশটা দিয়েছিলাম তৎকালীন চিফ জাস্টিস যিনি ছিলেন উনাকেও। এখন আমরা যেটা করেছি, আমরা কোনো রিপ্লাই পাই নাই, চিফ অ্যাডভাইজারের কাছেও পাই নাই, আমাদের আসিফ সাহেবের কাছে পাই নাই, রেজিস্ট্রার জেনারেল কিছু বলে নাই, এবং প্রাক্তন চিফ জাস্টিস উনিও কিছু উত্তর দেন নাই, বলেন নাই। কাজে আমাদেরকে এই রিট পিটিশন ফাইল করতে হয়েছে। আমি পিটিশনার এবং আমি মনে করি যে এই যে 106 রেফারেন্স ছিল, এইটি একটি ভুয়া রেফারেন্স, কোনো রেফারেন্স যায় নাই। আমি বিশ্বাস করি যে কোনো ওপিনিয়ন অ্যাপেলেট ডিভিশন দেয় নাই, এইটা মন্ত্রণালয়ের থেকে বা অন্য কোনো জায়গার থেকে লিখে আনা হয়েছিল এবং সেটাকে ভিত্তি করে জজ সাহেবদের থেকে সই নিয়ে, ওই যে 6 জন যারা পরে রিজাইন করেছে ওদের থেকে সই নিয়ে এই রেফারেন্স সন্ধ্যা 7টার সময় এনে 9টার সময় ওথ হয়েছে। কাজেই যদি রেফারেন্সটা না থাকে এবং অ্যাপেলেট ডিভিশনের রেকর্ডে রেফারেন্স না থাকে, তাহলে এই ওথ অ্যাজ এন ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে ওনারা নিলেন? আমার কথা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট আপনারা কেন করতে গেলেন? জনগণ তো আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছিল। যখন এই অভ্যুত্থান অথবা রেভলিউশন যখন হয়েছে, তখন তো আপনার কাছে জনগণের ম্যান্ডেট ছিল, আপনার তো অ্যাপেলেট ডিভিশনের ম্যান্ডেটের প্রয়োজন ছিল না। আপনি কেন জনগণের ম্যান্ডেট নিয়ে একটি ইন্টারিম প্রভিশনাল সংবিধান করে আপনারা ওইটার উপরে কেন ওত নেন নাই? আপনারা এখন একদিকে বলছেন যে আমরা সংরক্ষণ করব সংবিধান, একদিকে আপনি অ্যাসেম্বলি পার্লামেন্ট ডিসলভ করেছেন, একদিকে আপনি অ্যাপয়েন্টমেন্টস করেছেন। কি সংরক্ষণ করছেন? আপনারা জানেন যে যখন প্রাইম মিনিস্টার, বর্তমানে যিনি চিফ অ্যাডভাইজার, যখন উনি দেশের বাইরে যাবেন, সংবিধান বলছে উনি প্রেসিডেন্টের সাথে দেখা করে যাবেন এবং প্রেসিডেন্টকে জানিয়ে যাবেন যে উনি কোথায় কি আলাপ আলোচনা করবেন। আসার পরে উনি আবার ব্রিফ করবেন প্রেসিডেন্টকে যে আমি এই
আলাপ আলোচনা করেছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একদিকে সংবিধান সংরক্ষণ করবেন, কিন্তু আপনি ওই আর্টিকেলস গুলি মানছেন না। কাজী আমি যে রিট পিটিশন করেছি, এইখানে আমি বলেছি ডাইরেকশন দেওয়া হোক, ওপিনিয়ন যেটা সুপ্রিম কোর্ট বা অ্যাপেলেট ডিভিশন তৎকালীন যেটা দিয়েছে সেটা কোর্টে হাজির করা হোক। আমরা দেখতে চাই যে কি রেফারেন্স ছিল এবং কি ওপিনিয়ন দিয়েছে। তো এই মর্মে রিট করেছি। আমি আশা করছি আগামী সপ্তাহে এই রিটটা মুভ করব ফারাহ মাহবুব, জাস্টিস ফারাহ মাহবুবের কোর্টে মুভ করবো ইনশাল্লাহ। এই সপ্তাহ করছি না, তার কারণ হচ্ছে যে ওই কোর্ট একটু ব্যস্ত আছে, 15th অ্যামেন্ডমেন্ট আর সব কিছু কিছু মামলা চলছে, কাজে এই সপ্তাহ করব না, আগামী সপ্তাহ। আমার রিট পিটিশনের নাম্বার হচ্ছে 14,041-20-24। রেফারেন্স দেখতে চাই, আর যদি রেফারেন্স না থাকে আমরা এইটাও বলেছি যে তাহলে একটি ইন্টারিম কনস্টিটিউশন, প্রভিশনাল কনস্টিটিউশন করে সরকার চলুক। আমার ইউনূস সাহেবের বিরুদ্ধে কিছু নাই, কারোর বিরুদ্ধে কিছু নাই, কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি রাষ্ট্রের সাথে কোনো ফ্রড করবে না। এইখানে যদি এটা প্রমাণ হয় যে ফ্রড হয়েছে, যারা রাষ্ট্রের সাথে ফ্রড করেছে তারা জনগণের সাথে ফ্রড করেছে, এবং এই ফ্রড কিভাবে হলো, কেন হলো, এটা প্রয়োজন হলে আমরা ক্রিমিনাল মামলা করব যারা ফ্রড করেছে। যারা নাজমুল হাসান কলিমুল্লাহ, যদি এটা কিন্তু আমি ওনার বক্তব্যটি দেখালাম, এটা 6 মাস আগের বক্তব্য, এরপরে এটার ফলো আপ কিন্তু আমরা দেখিনি। তার মানে তো এটা একটা রাষ্ট্রের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স হয়েছে। তা তো বটেই। মানে আমি ছোটবেলা গল্প শুনেছিলাম যে প্যারিসের যে আইকনিক সিম্বল আপনার আইফেল টাওয়ার, টাওয়ার ইফেল, এটি এক চতুর লোক তিনবার বিক্রি করে দিয়েছিল সাফল্যের সঙ্গে, এবং টাকা নিয়ে ফেলেছিল। তো এই ধরনের বাজিকর সর্বযুগে সর্বকালে ছিল। স্যার, আপনি আইফেল টাওয়ার কেন যাচ্ছেন? আমরা তো এটা শুনেছিলাম যে বাংলাদেশের যে হাইকোর্ট, ওই হাইকোর্ট আমাদের কোন এক নায়ক, বাংলা সিনেমার নায়ক, তিনি নিজের বলে চালিয়ে দিয়েছিলেন। আপনি আইফেল টাওয়ার এবং এক ম্যাম সাহেবকে কনভিন্স করে এটা তার বাংলো বলে তাকে বিয়ে করে ফেলেছেন। হ্যাঁ, এবং জি জি, আমি সেই ভদ্রলোক এটা মানে জীবন ঘনিষ্ঠ একটি জাতি তো। হ্যাঁ জি, তা তো বটে, কোনো সন্দেহ নেই। এবং এটি ধাপ্পাবাজির সঙ্গে তুলনীয়, কিন্তু এটি ঘটেছে বাস্তবে, আমরা জানি বিষয়টি। সেই জন্য আমাদের চেনা জানার মধ্যেই, সে কারণে আমরা এখন আর এইসব বিষয় নিয়ে যেটাকে বলি ভাবিত হই না এবং কুপিতও হই না। এখন যে সমস্ত তামাশা চলছে আমাদের বাংলাদেশের জাতীয় দৃশ্যপটে, তা অভাবিতপূর্ব আপনি বলেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে এটাও কিন্তু গা সওয়া হয়ে গেছে। ফলে আমরা এখন নতুন চমকের অপেক্ষায় আছি। এখন এখন ধরেন সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে তিনি কি টিকতে পারবেন বলে আপনার মনে হয়? দেখুন, এটা তো আপনার জোর যার মুল্লুক তার, মাইট ইজ রাইট, এমনটি ভাবতেন মার্গারেট থ্যাচার। যে কারণে তার আমলে সংসদীয় বিরোধী দলের নেতা নেইল কিনক বলতেন, আর রাইট অনারেবল লেডি, ইউর মাইট ইজ নট রাইট। আমি নিজে সেটি প্রত্যক্ষ করেছিলাম। তো সেই জন্যে আপনার গায়ের জোরে অনেক কিছু করা যায়, কিন্তু সেসব দিক সেটা ধোপে টেকানো মুশকিল হয়ে যায়। ওকে, এখন আমাকে যদি বলেন যে আপনি, আপনার কাছ থেকে এর আগে আমার শোয়ে আপনার কাছ থেকে একটি কথা 3বার নিয়েছিলাম, আপনি বলছিলেন হি মাস্ট গো, রাইট? এবং ওটা আপনি 3বার বলেছিলেন, স্লোলি বাট স্টেডি। আমি 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 আবারও বলবো যে প্রতুল যে কালজয়ী বাক্যটি রচনা করে গেছেন, জন্মিলে মরিতে হবে, কথা জানে তো সবাই। এখন এটা যদি প্রফেসর সাহেব ভুলে যান, তাহলে এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে। কারণ তিনি একটি নির্দিষ্ট দিবসে 8 তারিখে রাতের বেলা শপথ গ্রহণ করে এই অমল ধবল কাজটি শুরু করেছেন, কিন্তু একটা সময় তো এই জায়গাটা তাকে ছেড়ে দিতে হবে। মানুষ নশ্বর, এবং যার শুরু আছে তার শেষও আছে।
অনন্তকাল এটা চলতে পারে না। জি, এটা তো আপনি মৃত্যুর কথা বললেন, কিন্তু বেঁচে থাকতেও তো মানুষ ক্ষমতাচ্যুত হতে না, পারে। আমি আমি একটা মানে মৃত্যু মানে একটা উদাহরণ দিলাম যে আপনি প্রধান উপদেষ্টার পদ অলঙ্কিত করছেন, কিন্তু এটি চিরস্থায়ী নয়, সে অর্থে বললাম। বুঝতে পেরেছি। আমি স্যার এমনটা শুনতে পাচ্ছি যে শেখ হাসিনা তো ভাষণ দেওয়ার সময় পাননি, তার হাতে সময় ছিল, যথেষ্টই সময় কিন্তু ছিল। ধরেন 16 জুলাই থেকে যদি আমরা একদম মানে পিকে ধরি, 16 জুলাই থেকে 5 আগস্ট, এনাফ টাইম, 3 সপ্তাহ হাতে ছিল তার। তো কিন্তু শেষ মুহূর্তে গিয়ে যখন তিনি বুঝতে পারলেন, তখন কিন্তু তার আর ভাষণ দেওয়ার সময় ছিল না। আজকে ডক্টর ইউনূসের ভাষণ দেওয়ার কথা ছিল, আমি শুনেছিলাম বিটিভির রেকর্ডিংও প্রায় রেডি ছিল। তো কোন প্রেক্ষাপটে তিনি সেটি ক্যান্সেল করলেন? দেখুন, আপনার মানুষ ভাবে এক হয় আরেক। প্রফেসর ইউনূসের ক্ষেত্রে এখন যত রকমের চাপ, এই চতুর্মুখী চাপে তিনি কিন্তু দিশেহারা। সে কারণে আপনি অভিমান করবার, আবেগতাড়িত হবার স্পেসও হয়তো পাচ্ছেন না। কি বলতে যাচ্ছেন আপনি? আমাদের বিএনপি নেতা সালাউদ্দিন মহোদয় যে কথাটি ইঙ্গিত করেছেন, আবেগতাড়িত হয়ে তিনি যদি ইস্তফা দিয়ে বসেন, তাহলে দ্যাট ইজ নট দ্যাট অফ দ্য ওয়ার্ল্ড। আপনার পৃথিবী তার নিজস্ব নিয়মে চলবে এবং কোনো শূন্যস্থানই শূন্য থাকবে না, তা পরিপূরণের ব্যবস্থা হয়ে যাবে। জি, না, প্রকৃতির নিয়মিত শূন্যস্থান কখনোই থাকে না, এটাই প্রকৃতির নিয়ম। এখন এরকমটা আমি শুনতে পাচ্ছি যে তিনি আজকে যে ভাষণটা দিলেন না, হয়তো এরকম সময় তার ঘনিয়ে আসবে, তিনি আর ভাষণ দেওয়ার সুযোগ পাবেন না। দেখুন, আপনার এখানে নানামুখী তৎপরতা চলছে, নানান রকম স্পেকুলেশন আছে। এখন আগামীকাল যে দুটি বৈঠক হবার কথা, সন্ধ্যা 7টা এবং 8টায়, তারপর হয়তো দেখা যাবে যে তার পায়ের তলায় কতটুকু মাটি আছে, কিংবা আদৌ থাকছে কিনা। এই ধরনের বিষয়গুলো কিছুটা হলেও খোলাসা হয়ে যাবে।